আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে সকালবেলা আকাশের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না। অনেক আপুমনির আর ভিডিওতেই দেখতেছি ওনাদের এদিক দিয়ে নাকি বৃষ্টি, তো আমাদের এদিক দিয়ে কিন্তু বৃষ্টি হয়েছে না, একটু হালকা পাতলা বাতাস আর সাথে আকাশের অবস্থাটা একটু অন্যরকম। এদিক দিয়ে বড় ভাই আর সাথে করে ছোট বোনকে নিয়ে গেছিল, বলছিলাম কাপড় ধোয়ার ফাউটার নাই ঘরে, যেই কারণে ফাউটার আনার লাগি নিচে গেছিল। তো নিচে গিয়ে সেরা দেখছে লাল শাক নিয়ে নাকি বইসা রইছে। তো উনি আবার কি করছে, ওইখান থেকে লাল শাক নিয়ে আইছে, সাথে কইরা ওই যে ছোট বোনের লাগি দুইটা সিঙ্গারাও নিয়ে আইছে। উনি আবার জবর সিঙ্গারাটা পছন্দ করে, কিন্তু মাথার মধ্যে ব্যান্ডা বাইন্দা দিছে, একটু পরই খুইলা লাইব। তো আইসা পড়লাম আমার রান্নাঘরে, আর রান্নাঘরেই তো সারাক্ষণ থাকা লাগে, কতক্ষণ সময় রান্নাঘর সারা থাকতে পারি। আর আমার কিন্তু ভিডিও করার জায়গা এইটা বাদ দিয়ে আর কোনোখানে জায়গা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। এই জায়গাটাতে ভিডিও করতে আমার একটু বেশি ভালো লাগে, যেই কারণে আমি এইখানেই ভিডিও করি। আর এদিক দিয়ে বড় ছেলে আইসা বলতেছে 3 আটি লাল শাক নাকি উনি 20 টাকা দিয়ে নিয়ে আইছে, বলতেছে ভালো হইছে না, আমার কাছে তো আজকে সস্তাই লাগতেছে। তারপর বড় ছেলেরে বললাম, তোমার কাছে তো সবসময় সস্তা লাগে, তুমি যেইটা নিয়াও ওইটাই তোমার কাছে সস্তা মনে হয়। বড় ছেলেরে বললাম যে লাল শাকের আটি তো আমি সবসময় 3টা 20 টাকা 3টা 20 টাকা দিয়ে নিয়ে আই, তো আজকে তোমার কাছ থেকে লুকে সস্তা বেচলো কোন দিক দিয়ে? আরে আবার বলতেছে তাইলে কি আমার কাছ থেকে দামে রাখছে? যাক, দাম আর সস্তা এটা কোনো ব্যাপার না, যে একটু একটু করে এখন এইটা ওইটা বাজার আর কি ঘরে নিয়ে আসতে পারে, এইটাই ভালো। তা আমি বইলা দেই, তাও নিয়ে আসে, আবার নিজে আগ্রহ কইরাও নিয়ে আসে, এইটাই ভালো লাগে। তো এই দিক দিয়ে কিন্তু আমি দুপুরের নামাজ শেষ কইরা নিলাম, আর ফ্রিজ থেকে এখন মাছ আর মাংস আর মশলা আজকে নামাই নিতেছি। তো আজকে কি কি রান্না করবো চলেন দেখা যাক। এদিক দিয়ে কিন্তু আমি ফার্স্টেই অল্প একটু মুরগির মাংস ছিল নামাই নিলাম, মশলা, আর এদিক দিয়ে পাবদা মাছ ফ্রিজ থেকে নামাই নিছি, যেহেতু এইগুলা তো এখন বরফ বীজাণু লাগতো না, যেই কারণে আবার এই যে পানির মধ্যেও দিয়া দিলাম, যাও তোমরা ডোবাই দিছি, তোমরা এখন অনেক পরিমাণে বীজ দিয়ে থাকো। অনেকটা সময় পরে আইসা দিয়ে মাছগুলা কিন্তু খুইলা গেছে, সাথে এই যে মাংসটাও খুইলা গেছে। তারপরে এইগুলার আমি ধুইয়া পরিষ্কার করে নিতেছি। আমি কিন্তু মাছটাও ধুইয়া নিছি, সাথে এই যে মাংসটাও ধুইয়া নিছি। মাংসটার মধ্যে বেশি একটা টুকরা ছিল না, হাত পা আর চামড়া ছিল, আর 2-3টা টুকরা ছিল। আর এদিক দিয়া লাল শাকটারেও কিন্তু আমি ধুইয়া পরিষ্কার করে নিছি। শাক খাইতে তো মজাই লাগে, কিন্তু ধুইতে যে পরিমাণ কষ্ট লাগে, 5-6টা ধোয়া দিলেও দেখা যায় এইটার নিচে যেমন বালু করকর করতেছে। তারপর এদিক দিয়ে কিন্তু আমি এই যে ধুইয়া টুইয়া একেবারে চুলার মধ্যে বসাই দিলাম। এখন একটা নাড়াও দিয়ে দিতেছি, কারণ লাল শাকটা আমার পাগ উঠে গেছে। তো অনেকের দেখি লাল শাক এইরকম করে একটু ভাব দেয় না, না দিয়া ওনারা একেবারে পেঁয়াজ রসুন একেবারে ভাইজে আর কি, তারপর লাল শাক গুলারে দিয়া দেয়, আর ওই সময় অনেকটা পরিমাণ পানি উঠে। আর আমার কাছে মনে হয় যে লাল শাকটারে যদি এইরকম আগে একটু ভাব দেওয়া হয়, তাইলে মনে করেন এই যে পানিটা এইখানে শুকাই যা, বাগার দিলে বেশি একটা সময় লাগে না আর কি। আর ওই যে ভাব দিছি ওইটার মধ্যে যে পানিটা উঠছিল, ওই পানিটা কিন্তু আমি ফালাই না, ওই পানিটা কিন্তু লাল শাকটার মধ্যেই থাকে। ওইটা কড়াইতে দেওয়ার পর ভাজার সময় কিন্তু আস্তে আস্তে পানিটা শুকাই যাবো। আর পাবদা মাছগুলা দিতে যে আমার যে পরিমাণ কষ্ট লাগে, কারণটা কি জানেন? পাবদা মাছ, তারপর শিং মাছ, বোয়াল মাছ আর ফাঙ্কাস মাছ, এই 4টা মাছ মনে করেন ভাজতে গেলে একটু ভয় ভয় লাগে, না নি সিটটা উপরে আইসা পড়ে। আর যদি সিটটা উপরে আইসা পড়ে তাইলে তো বুঝছেনি মজা কত, একেবারে ঠসা মশা উইটা একেবারে পানি লিয়া যা। এদিক দিয়ে কিন্তু আমি লাল শাকটাও দিয়ে দিলাম। আর আজকে লাল শাকের কালারটা দেখছেন নি, মাশাআল্লাহ কত পরিমাণ লাল। তো এদিক দিয়ে তাইবামনিও আইসা পড়ছে, উনি ওনার বড় বোনের সাথে গোসল কইরা আইছে, সাথে ওনার বড় বোন মুহের মধ্যে স্নো দিছে, উনিও সাথে কইরা স্নো দিছে, কিন্তু ওনার স্নো তো মুহেই লেগে রইছে। বলতেছি যে তুমি কি প্যান্ট পরছো না? তো সাথে কইরা উনি দেখাইলো, আর গেঞ্জির অবস্থা দেখছেন, ধোয়া গেঞ্জিটারে পরাই দিছি। স্নো না দিয়া উনি গেঞ্জি মেঞ্জি একেবারে মুখ টুক সবকিছু লাতাই লাইছে। এসা মুরার মধ্যে দাঁড়াইছে, উনি রান্না করব। তারপর ওনার এইখানে এই যে একটা ফাবায়া মাছ দিলাম, দেওয়ার পর এই যে ওনার বাটিটা হাতে ধরাই দিলাম। মাশাআল্লাহ উনি দৌড়াইয়া চইলা যাইতাছে। আরে দেখতে দেখা যাইতাছে প্যান্ট পরছে না, কিন্তু উনি প্যান্ট পরছে আপুমনিরা। আবার অনেক আপুমনিরা বলবে যে ওনার কি প্যান্ট নাই, উনি প্যান্ট ছাড়া নি প্যান্ট পইরা রাখছে নিচে, এইটা বোঝা যাইতেছে না। আইসা পড়লাম আবার রান্নার এদিকে, ওই যে ফাবায়া মাছ দিয়া টমেটো দিয়ে আজকে রান্না করবো, ঝোলের পরিমাণটা একটু কমই রাখবো। আমি কিন্তু ওই চুলাতে ঝোলও দিয়া দিলাম, মশলা টসলা দিয়ে একেবারে ঝোল দিয়া কষাই নিতেছি। শাক রান্না কিন্তু হয়ে গেছে। তো ওই দিক দিয়ে কিন্তু আমার এই যে ঝোলটা কষানো হয়ে গেছে, যেই কারণে আমি মাছটাও দিয়ে দিতেছি। এই চুলা তো খালি হয়ে গেছে, আবার আমি ওই কড়াইটা এই চুলাতে নিয়ে আসছি। তো ধনিয়ার পাতা দিয়া দিলাম, তরকারির কালারটা দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখন 2 মিনিট ঢাইকা দিমু, যাতে ধনিয়ার পাতাটা একটু নরম হয়ে যায়। এই মাছটা কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না, যদি বেশিক্ষণ রান্না করতে যাই তাইলে কিন্তু ভাঙ্গা যাইব। দেখছেন
দেখেন নি কি একটা কাজ করছি, ওই যে ঢালতে গিয়া ওই সাইড দিয়ে কিন্তু ঝোলটা হইরা গেছে। তো আমার এই যে তরকারিটা রান্নাও হয়ে গেছে, কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর 5-6 দিনের উপরে হইব। এই যে ধনিয়ার পাতা আনছে বক্সের মধ্যে বইরা রাখছি, তো এর জন্য কোনো কিছুই হয় নাই। দুইটা তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। আর এখন লইছে অল্প পরিমাণ মাংস যে আছে ওইটা, তো ওইটা আমি আজকে সয়াবিন দিয়ে রান্না করবো। সে সয়াবিন কার কার কাছে খাইতে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার কাছে কিন্তু ভালোই লাগে, আমাদের পরিবারের সবাই খুবই পছন্দ করে। এদিক দিয়ে কিন্তু আমি সয়াবিনটা ঠান্ডা পানিতে একটু ভিজাই নিছি, এখন এইটা ফুললা যাইব। আলুও কাইটা নিছি, আর এই যে অল্প পরিমাণ মাংস দেখাইতেছি যে এই তিনোটা দিয়ে আজকে একটু তরকারি রান্না করবো। সয়াবিনটা ভিজাই দিয়া এই যে আইসা পড়লাম, আসরের আজান দিছে, আসরের নামাজ তো পড়া লাগবো, নামাজ আগে তারপর কাজ কাম সবকিছু। নামাজ পড়া যাই নামাজে বৈশা রইলাম, আর বৈশা বৈশা ভাবতেছি আমার কাছে এই মাহে রমজান মাসটা অতি তাড়াতাড়ি চইলা গেছে। চোখের পলকে যে কেমনে শেষ হয়ে গেছে তা নিজেও বুঝতে পারছি না। একটা বছরে একটা রমজান মাস পাই, তো রমজান মাসটার লাগি অনেকটাই খারাপ লাগতেছে। আবার 1 বছর পর অনেকক্ষণ নামাজের মুসলাই বৈশা ছিলাম, তারপর আইসা পড়লাম আবারও নামাজ শেষ কইরা দোয়া কালাম ফইরা তারপরে কিন্তু রান্না করে আবারও আসলাম। আইসা দেখি আমার সয়াবিন গুলা যে ভিজাই দিয়া গেছিলাম একেবারে ফুইল্লা গেছে, তো ওইগুলারে আমি আবার একটু গরম পানি দিয়া ভাপ দিয়া নিছি। তারপর আলুগুলারেও এইখানে শুধু লবণ দিয়া আর তেল দিয়া ভাইজা নিছি। আলুগুলা ভাজা শেষ, এখন সয়াবিন গুলারেও সামান্য পরিমাণ লবণ দিয়া এইগুলারেও ভাইজা নিমু। আর ওই চুলাতে ভাত বসাই দিছি, ইফতারের সময় হয়ে যাইতেছে। আমার সয়াবিনটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন মাংসের মতন মশলা দিয়ে কষাই নিমো। তো এই দিক দিয়ে কিন্তু আদা রসুন বাটাটা আমি আগেই তেলের মধ্যে একটু ভাজা নিছিলাম পেঁয়াজগুলোর সাথে, তারপর একটু পানি দিয়ে কষাই নিমো। তারপর এই যে এদিক দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকেও দিলাম, দেখছেন কত পরিমাণ তেলটা কিন্তু উপরে উঠে গেছে। এখন যেই টুকরাগুলা ছিল ওইগুলা সবগুলা দিয়া দিলাম, দিয়া সুন্দর কইরা নাইরা আবারও ঢাকনা দিয়া ঢাইকা দিমো। ঢাকনাটা উঠাই নিলাম, উঠাইয়া সয়াবিন তারপর আলু এই সবগুলা একসাথে দিয়া দিমো। আর এইভাবে তরকারিটা রান্না করলে যে কি একটা মজার হয়, যার যার কাছে ভালো লাগে তারা বলতে পারবো। আর যাদের কাছে সয়াবিন ভালো লাগে না খাইতে আর কি, তারার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। তো এখন কিন্তু আমি এইটারে আবার একটু ঢাকনাটা দিয়া ডাইখা কষাই নিব। আমি অনেকক্ষণ লো আছে আর কি এইটারে কষাই নিছিলাম। তারপরে এখন ঢাকনা উড়াইয়া সেরা একটু ঝোলের পরিমাণও দিয়া দিলাম, সাথে কাঁচামরিচও দিয়া দিলাম। এই দিক দিয়া চিকেন পাউডার দিয়া দিতেছি, কারণ ঝোলটা যাতে গাঢ় গাঢ় হয়ে যায়, যেই কারণে আমি চিকেন পাউডারটা এইখানে ব্যবহার করছি। তো এই দিক দিয়া কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখছেন কত পরিমাণ লোভনীয় হয়েছে। ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই।